প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। রাত তখন 12টা পেরিয়েছে। শহরের সব কোলাহল নিস্তব্ধ হয়ে এসেছে। শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাক শোনা যায়। সেই রাতে একটা পুরনো বইয়ের দোকানের পেছনের ছোট্ট চায়ের দোকানে বসেছিল আরিয়ন। বয়স মাত্র 22, চোখে স্বপ্ন, বিশ্বের সেরা গ্রাফিক ডিজাইনার হওয়ার। হোস্টেল থেকে পালিয়ে আসা, নিজের মতো করে বাঁচার চেষ্টা করা এক সাদামাটা ছেলে। তবে সেদিন রাতটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সে জানত না। একটা কালো গাড়ি এসে থামল রাস্তার পাশে। দরজা খুলে নামল এক নারী। বয়স 35-এর কাছাকাছি হবে। সিল্কের মতো লম্বা চুল, ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে একটা অপার্থিব বিষাদ। তার চলাফেরা, কথা বলার ভঙ্গি সবকিছুই যেন আগুনের মতো। চারপাশের আবহাওয়া যেন তার গন্ধে গরম হয়ে উঠল। এই দোকানে কফি পাব? গলার স্বরটা ছিল গভীর, কোমল, তবু যেন ধোয়ার মতো রহস্যে মোড়া। আরিয়ন কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকল। তার চোখ যেন সরতেই চায় না। হ্যাঁ, পাবেন। এই যে বসুন। আরিয়নের গলা কাঁপল। নারীটি বসল, তারপর ধীরে ধীরে চোখ রাখল আরিয়নের চোখে। তোমার নাম কি? আরিয়ন। আপনি নয়। তুমি বলতে পারো, নারীটি বলল। একটা হাসি দিলেন তিনি, তীব্র, বিষণ্ণ আর ভীষণ কামুক মহিলা। রাতটা তখনও ফুরোয়নি। আরিয়ান আর সেই নারী, নাম এখনো অজানা, চুপচাপ বসেছিল চায়ের দোকানে। চারদিকে নীরবতা, শুধু কাপে কাপে চুমুক আর চোখের গভীরে ডুবে যাওয়া। তুমি একা থাকো? হঠাৎ জিজ্ঞেস করল নারীটি। হ্যাঁ, একা থাকতেই অভ্যস্ত, বলল আরিয়ান, গলায় একটা টান, যেন কষ্ট আছে অনেক। নারীটি হালকা হেসে বলল, একাকিত্ব বড় বিপজ্জনক। আরিয়ানের ভেতরটা কেঁপে উঠল। সে জানে সে আগুনে পা দিয়েছে, কিন্তু তবু কেন যেন পুড়ে যেতে ইচ্ছে করছে। তুমি নামটা বললে না তো? আরিয়ান বলল। তুমি আমাকে নীলা বলো। সে জানে এটা তার আসল নাম নয়, তবু এই নামেই যেন তার শরীর বলছে, তার গন্ধে বাতাস ও জায়গাটা যেন আরও গরম হয়ে উঠেছে। রাত বাড়ে। চায়ের দোকান বন্ধ হয়ে যায়। নীলা বলে, চলো ড্রাইভে বেরোই। শহরকে এমন নির্জন রূপে দেখেছ কখনো? আরিয়ন রাজি হয়ে যায়। গাড়ি ছুটতে থাকে শহরের ফাঁকা রাস্তায়। জানালার বাইরে বাতাসে চুল উড়ছে, ভেতরে বাজে হালকা জ্যাজ মিউজিক। হঠাৎ নীলা তার হাতটা ধরে। ঠান্ডা কিন্তু স্পর্শে যেন আগুন লুকানো। তুমি জানো, আমি তোমার চেয়ে 13 বছরের বড়। তোমার জন্য আমি কি এক্সপায়ার হওয়া মেয়েদের তালিকায় একটা নাম মাত্র। তবু কেন তোমার দিকে তাকালেই শরীর কাঁপে? আরিয়ান কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। আমি ভুল করছি জানি, নীলা ফিসফিস করে বলল। তবুও। হঠাৎ সে আরিয়ানের দিকে ঝুঁকে পড়ে। তাদের ঠোঁট একসাথে জড়িয়ে যায়। একটা গভীর চুম্বন। না, এ শুধুই চুম্বন না, এ যেন বিষাক্ত, গভীর আর একরাশ অভিশাপের মতো। সেই চুম্বনের পর কিছুই আর আগের মতো থাকল না। আরিয়ান তখনও জানত না এই চুম্বন তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। চুম্বনের পর সময় যেন স্থির হয়ে গেছিল। গাড়ির কাছে জমে থাকা শিশিরের মতো সেই মুহূর্তটা জমেছিল আরিয়ানের মগজে। নীলার ঠোঁট থেকে যেন এখনো গায়ে আগুনের ছোঁয়া লাগছিল। তবে তার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা। তুমি বাসায় নিয়ে যাবে আমাকে? জিজ্ঞেস করল নীলা। গলায় তপ্ত কিন্তু কাপা কাপা সুর। আরিয়ান দ্বিধা করল। এক পলক ভাবল। সে মাথা নাড়ল। আরিয়ানের ছোট্ট অগোছালো ঘরে সেই রাত প্রথমবার কোনো নারীর স্পর্শ পড়ল। আর সে স্পর্শ যেন দখল নিল ঘরের বিছানায় আর তার শ্বাসেরও। নীলা ধীরে ধীরে। সে নিজের জামা খুলে বলল, তোমাকে আমার সবটা দিয়ে দিতে এসেছি, আর কিছু রাখার নেই গু। আরিয়ান কিছু বলতে পারল না। তার চোখে জল এসেছিল ভালো লাগায়। রাতটা ছিল অন্ধকার, কামনায় ভেজা আর ঘামে ভরপুর। সকালে ঘুম ভাঙল, কিন্তু নীলা পাশে নেই। টেবিলে একটা চিরকুট। আমি ফিরে আসব যদি তুমি আজ রাত 10টায় রিভার ব্যাংকে যাও। তবে একবার ভালো করে ভেবে নিও, আমি যা বয়ে এনেছি সেটা শুধু শরীর না, একটা অতীতের আগুন।
তুমি কি সেই আগুনে পুড়তে রাজি? আরিয়ন চিরকুট হাতে নিয়ে কাঁপছে। রাত ঠিক 10টা। আরিয়ন দাঁড়িয়ে আছে রিভার ব্যাংকের ধারে। চারপাশে সুনসান নীরবতা, নদীর কালো জলে চাঁদের প্রতিবিম্ব, আর বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা, মিশ্রণ ভালোবাসা, ভয় আর কৌতূহলের। দূর থেকে ভেসে এলো তার পায়ে পড়া হাই হিলের টুকটুক শব্দ। নীলা, তুমি কে নীলা? তুমি এসেছ, বলল সে হালকা হাসি ঠোঁটে রেখে। আজ তার পরনে ছিল কালো শাড়ি, খোলা চুল, আর ঠোঁটে গাও লিপস্টিক। গলা কাঁপছে আরিয়নের। তুমি আমার জীবনটা এলোমেলো করে দিচ্ছ, কিন্তু আমি তবুও তোমাকে চাই। নীলা চুপ। কিছুক্ষণ চেয়ে রইল নদীর দিকে। তারপর ধীরে ধীরে বলল, আজ থেকে ঠিক 5 বছর আগে আমি একটা প্রেমে পড়েছিলাম। ছেলেটা আমার চেয়ে অনেক ছোট, ঠিক তোমার মতোই। সেই ছেলেকে আমি ভালোবেসেছিলাম নিজের সব দিয়ে। কিন্তু মাঝপথে সে আমাকে ছেড়ে চলে যায়। চোখে জল চিকচিক করছে, কিন্তু মুখটা যেন বরফ। সে আমাকে ব্যবহার করে চলে যায়। আমার শরীর, আমার টাকা, আমার সবটুকু চুষে নিয়ে হঠাৎ একদিন বিয়ে করে ফেলে এক ধনী মেয়েকে। আমি তখন ভেঙে পড়িনি, আমি তখন জ্বলতে শুরু করলাম গো। আরিয়নের গলা শুকিয়ে আসে। তখনই আমি প্রতিজ্ঞা করি, আমি ওর মতো এক একটা ছেলেকে খুঁজে খুঁজে তার সবটুকু চুষে ধ্বংস করব। যারা বয়সে ছোট, চোখে স্বপ্ন কিন্তু মনের ভিতরে লোভ, আমি তাদের ভালোবাসা দেখাবো, তারপর ধীরে ধীরে টেনে নিয়ে যাব সেই আগুনে, যেখানে আমার জীবনটা পুড়েছিল গু। আরিয়নের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তাহলে আমি কি শুধুই তোমার প্রতিশোধের একটা অংশ? নীলা কিছু বলে না। সে ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায়, আরিয়নের গালে হাত রাখে। আমি জানি না আরিয়ন, তোমার চোখে যখন তাকাই আমার নিজের প্রতিশোধ ভুলে যেতে ইচ্ছে করে। কিন্তু তুমি কি পারবে সেই আগুনে দাঁড়িয়ে আমাকে ভালোবাসতে? আরিয়ন বলে, তুমি পুড়ে যেও, আমি ছায়া হব গু। সেই মুহূর্তে তারা জড়িয়ে ধরে একে অপরকে। নদীর ওপার থেকে হঠাৎ ভেসে আসে গাড়ির আওয়াজ, হর্নের শব্দ, তারপর একটা গুলির শব্দ। ধাই। আরিয়ন চমকে ওঠে। নীলা পড়ে যায় তার বুকে। রক্ত। নীলা! আরিয়ন চিৎকার করে উঠে। নীলার ঠোঁট ফেটে এক ফালি হাসি দিয়ে ফিসফিস করে সে বলে, যাকে ছেড়ে এসেছিলাম সে ফিরে এসেছে গু। নীলা, চোখ খুলো প্লিজ। আরিয়নের গলা ফেটে যাচ্ছে। নীলা ফিসফিস করে বলল, ও এসেছ রিয়াজ গু। কে রিয়াজ? আরিয়নের চোখ বিস্ময়ে ছলছল করে। নীলা চোখ বন্ধ করে অতীতের ঝড়ের মতো সব খুলে বলে দেয়। 5 বছর আগের কাহিনী। রিয়াজ ছিল এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে, বয়সে নীলার চেয়ে 8 বছরের ছোট। নীলা তখন এক ডিভোর্সি, বাঁচার শেষ আশ্রয় খুঁজছিল কারো চোখে। রিয়াজ তাকে ভালোবাসার অভিনয় দেখিয়ে তার দেহ, তার টাকা, এমনকি তার আবেগও ভোগ করেছিল। একটা সময় সে বিয়ে করে ফেলে তার বাবার পরিচিত একজন রাজনীতিকের মেয়েকে। আর নীলাকে ফেলে রেখে যায় একরাশ অপমান আর কাদা ছুঁড়ে। নীলা বেঁচে ছিল শুধু প্রতিশোধের আগুনে। সে পাল্টে ফেলে নিজের চেহারা, লাইফস্টাইল, নাম হয় নীলা। তারপর ছেলেদের খুঁজে নেয় যারা দেখতে ভাবনায় বয়সে ঠিক রিয়াজের মতো। প্রতিটা সম্পর্কেই সে প্রেমের নামে ঢুকিয়ে দেয় বিষ। কিন্তু আরিয়ন ছিল আলাদা। সে খাঁটি ছিল, ভালোবাসতে জানত। আর এই প্রথম নীলা চেয়েছিল সব ভুলে যেতে। তারপর নীলা কাহিনী শেষ করতেই আরিয়ন চিৎকার করে উঠে দাঁড়ায়। রিয়াজ, তুই যা করেছিস তার জন্য আজ তোর বিচার হবে গু। হঠাৎ ছায়া থেকে বেরিয়ে আসে এক লম্বা ছেলেটা। চকচকে ব্ল্যাক শার্ট, চোখে সানগ্লাস, হাতে পিস্তল, ঠোঁটে ঠান্ডা এক হাসি। তুই কি ভেবেছিলি আমি তোকে ছেড়ে দেব নীলা? তুই শুধু আমার ছিলি, আর আমার থাকবি না এটা মেনে নেব কিভাবে? নীলা কাঁপতে কাঁপতে বলে, তুই যা করেছিলি তাতে আমি মরেছিলাম অনেক আগেই। আজ শুধু আমার শরীরটা মারা যাবে, আত্মা নয়। রিয়াজ গুলি চালাতে যায়। ধাই। আরিয়নের হাতে তখন সেই ছেলেটারই ফেলে যাওয়া বন্দুক। একটা গুলি গিয়ে লাগে রিয়াজের কাঁধে। সে চিৎকার করে পড়ে যায়। আরিয়ন দৌড়ে এসে নীলাকে কোলে তোলে। তুমি মরতে পারো না। আমি তো এখনো বলতে পারিনি তোমায় ভালোবাসি। নীলা হালকা হাসে, তারপর ফিসফিস করে, তুমি আগুনে হাত রেখেছ আরিয়ন। এখন আর পিছু ফেরার পথ নেই। তার চোখ বন্ধ হয়ে আসে। আগুন এখন আরিয়নের ভিতর। চোখ মেলে চাঁদকে দেখে নীলা। ধীরে ধীরে ভিজে উঠছে চোখ। আরিয়নের কোলে মাথা রেখে সে বলল, আমি বাঁচতে চাই এবার, সত্যি করে তোমার জন্য।
কিন্তু সময় তো আমার শরীরে আগেই শেষ লিখে দিয়েছে গি। আরিয়নের চোখও ভিজে গেছে। সে চিৎকার করে উঠে, না না, তুমি মরতে পারো না। তুমি আমার নেশা, আমার ধ্বংস। কিন্তু তবুও আমারই সব। তারপর হাসপাতালে নীলা তখন ইখুতের সময়ের সঙ্গে লড়ছে। আরিয়ন বসে আছে বাইরে, ছেঁড়া জামা আর কাচের মতো ভাঙা মন নিয়ে। রিয়াজ পুলিশের হাতে ধরা পড়েছে, কিন্তু আরিয়নের শেষ হাসি রয়ে গেছে ওই গুলিতে, ওই রক্তে। ডাক্তার এসে বলল, ভাগ্য ভালো, গুলিটা ক্রিটিক্যাল জায়গায় লাগেনি, তবে কিছুদিন বিশ্রাম দরকার। আরিয়নের বুকের উপর থেকে যেন পাথর নেমে যায়। 15 দিন পর নীলা এখন অনেকটা সুস্থ, ধীরে ধীরে হাঁটতে পারছে। আরিয়নের ফ্ল্যাটে তারা একসাথে। নীলা কিছুটা চুপচাপ হয়ে গেছে, যেন ভিতরে ভিতরে নিজের দুঃখপাপ ধুয়ে ফেলছে। আরিয়ন একদিন রাতে তার সামনে একটা খোলা ডায়েরি রাখে। এটা আমার, সে বলে। নীলা দেখে সেখানে আঁকা তাদের প্রথম দেখা, তাদের চুম্বন, রিভার ব্যাংক আর সেই গুলির রাত্রি। শেষ পাতায় লেখা, তাকে আমি প্রথমে চেয়েছিলাম শুধু, পরে ভালোবেসে ফেললাম, আর এখন সে আমার ঈশ্বর। আমি তার জন্য সব করব, এমনকি যদি তার আগুনে আমাকে পুড়তে হয়, আমি নিজেই তাতে ঘি ঢেলে দেব গো। নীলা কেঁদে ফেলে। তুমি জানো আমি কতটা বিষাক্ত, নীলা বলল। তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে আমার সাথে গু। আরিয়ন এক পা এগিয়ে আসে, তার কণ্ঠ শান্ত কিন্তু শক্ত। আমার জীবন ততদিনই, জীবনে যতদিন তুমি আছো তার মধ্যে গি। নীলা কিছু বলতে পারে না, শুধু জড়িয়ে ধরে আরিয়নকে। সেই রাতে তারা প্রথমবার, নট শরীরের জন্য কিন্তু আত্মার জন্য এক হয়ে যায়। প্রেম, প্রতিশোধ, আগুন সব পেরিয়ে এসে একটা নতুন শুরু। কিন্তু সেদিন রাতের শেষে দরজার নিচ দিয়ে একটা খাম ঢুকিয়ে যায় কেউ। খামের ভেতর একটা ছবি। ছবিতে আরিয়ন। কেউ লাল কালিতে লিখে রেখেছে, তুমি পরবর্তী গু। সকালে নীলা বানিয়ে এনেছে কফি। আরিয়ন জানালা দিয়ে তাকিয়ে ঠোঁটে হালকা হাসি দিল। দুজনের মাঝে আজ আর কোনো ছায়া নেই, কিন্তু টেবিলের উপর তখনও পড়ে আছে কালরাত্রের খাম। ছবিতে আরিয়নের ক্লাসের এক বন্ধু রাহাত, যার সাথে তার এখনো মাঝে মাঝে কথা হয়। তাদের দুজনকে দেখা যাচ্ছে এক রেস্তোরাঁয়। ছবির নিচে কালো কালিতে লেখা, সবাইকে বিশ্বাস করলে তুমি একদিন শেষ হয়ে যাবে গু। আরিয়ন চুপচাপ ছবিটা দেখে। নীলা জিজ্ঞেস করে, কে পাঠালো এটা? আরিয়ন মাথা নাড়ে, কেউ আমাদের পেছনে লেগেছে, কিন্তু এটা তুই না, আমি ফিনিশ করব। এবার খেলাটা আমার। নীলা বলে, আরিয়ন তুই তো সাধারণ ছেলে ছিলি, বই পড়তিস, গান শুনতিস, স্বপ্নে বাঁচতিস। আজ তুই কার হয়ে উঠছিস? আরিয়নের চোখে তখন আগুন। তুই আমাকে আগুনে নামতে শেখাচ্ছিস নীলা। এখন আমি সেই আগুনেই ঘর বানাতে শিখে যাচ্ছি গু। রাত 11টা। আরিয়ন রাহাতকে কল দেয়। ভাই কেমন আছিস? রাহাত একটু অপ্রস্তুত, ভালো। তুই কোথায়? তোর পাশে গু। ঠিক সেই সময় রাহাতের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে পড়ে আরিয়ন। রাহাত চমকে যায়। তুই এখানে? কি রে? আরিয়ন একটা খাম বের করে দেয় তার সামনে। এই ছবি কে তুলেছে? তুই কার সাথে যোগাযোগ করিস? কে আমার পেছনে? রাহাত ঘেমে ওঠে। দোস্ত, বিশ্বাস কর, আমি তোকে ফাঁসাতে চাইনি। আমাকে ব্ল্যাকমেইল করছিল এক মহিলা। ওর নাম ছিল মায়া। বলেছিল তোর ব্যাপারে যদি তথ্য না দিই আমার কিছু করবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম ঘু। আরিয়নের চোখ ছায়াময়। মায়া? ফিসফিস করে বলে সে। নীলা ঘরে ঢোকে তখনই। তার চোখে শক। সে বলে, মায়া? মায়া আমার বোন। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায়। আরিয়ন ধীরে ধীরে বসে পড়ে। তাহলে এই যুদ্ধ শুধু প্রেমের না, এটা রক্তের যুদ্ধ। বোন বনাম বোন, ভালোবাসা বনাম প্রতিশোধ। নীলা গলা শুকিয়ে বলে, মায়া আমাকে দোষী ভাবে, মনে করে আমি তার জীবন ধ্বংস করেছি। সে জানে না আমি আসলে তার জন্যই সব হারিয়েছিলাম গু। আরিয়ন বুঝতে পারে, সে এখন শুধু প্রেমিক না, সে দুই নারীর মাঝের দাবার গুটি। কিন্তু এবার সে দাবা খেলবে না, বোর্ডটাই উল্টে দেবে। এক মেয়ের পেছন থেকে শট, লাল জামা, খোলা চুল। সে তাকিয়ে আছে এক কম্পিউটার স্ক্রিনে। স্ক্রিনে লাইভ ক্যামেরা, আরিয়ন আর নীলার দৃশ্য। মেয়েটা ঠোঁটে হালকা হাসি টানে, চোখে আগুন।
খেলা তো এখনো শুরুই হয়নি দিদি, এবার আমার পালা গু। রাতের আকাশে একফালি চাঁদ, নদীর জল ঠান্ডা, আর বাতাসে অদ্ভুত একটা সিসকার শব্দ। সেই রাতে নীলা তাকে সব খুলে বলে। মায়া আমার ছোট বোন। ছোটবেলা থেকে আমরা সব কিছু ভাগ করতাম, খেলনা, জামা, এমনকি মা বাবার ভালোবাসাও। কিন্তু বড় হয়ে আমি ভাগ করে ফেললাম তার ভালোবাসাও। আরিয়ন স্তব্ধ। নীলা ফিসফিস করে বলল, আমি জানতাম না রিয়াজ আগে মায়ার প্রেমিক ছিল। ও আমাকে ভালোবাসার অভিনয় করছিল। আর আমি বুঝতে পারিনি আমি আসলে বোনের প্রেমিককে ছিনিয়ে নিচ্ছি গু। আরিয়নের মনে ভেসে ওঠে রিয়াজের মুখ। সে বুঝতে পারে নীলা শুধু প্রতিশোধের আগুনে পুড়ে না, অভিমানের দহনেও ঝলসে গেছে। আর সেই আগুনেই জন্ম নিয়েছে আজকের মায়াগি। পরদিন আরিয়নের ফোনে আবার আসে একটা ভিডিও মেসেজ। ভয়ঙ্কর কোডেড ভিডিও, যা কেউ হ্যাক করেই পাঠিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নীলার একটা ছবি, পেছনে লেখা, তাকে বাঁচাতে চাইলে একা এসো। সময় রাত 1টা, জায়গা ফ্যাক্টরি রোড, পুরনো গুদামঘর। আরিয়ন জানে এটা একটা ফাঁদ। রাত 1টা, পুরনো গুদামঘর। ঘরে হালকা ধোয়া, ছায়া ছায়া আলো। আরিয়ন ঢোকে, পেছনে গেট বন্ধ হয়ে যায়। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মায়া। লাল জামা, ঠোঁটে অন্ধকার হাসি, চোখে বিদ্রুপ। তুমি আসবে জানতাম, সে বলে। তুমি যা করছো এটা কার উদ্দেশ্যে? আমার না তোমার বোনের? আরিয়ন প্রশ্ন ছুড়ে দেয়। মায়া এগিয়ে আসে, গলায় শীতল কণ্ঠ। আমি কিছু হারাইনি, শুধু প্রেমিক না, আমি হারিয়েছি আমার বোনকে। একটা সময় আমি শুধু চাইতাম দিদি ফিরে আসুক। কিন্তু এখন আমি চাই ওর সবকিছু ধ্বংস হোক। যে আগুন ও পুড়েছে, এবার আমি সেই আগুন দিয়ে ওকে শেষ করব গো। আরিয়ন চোখ মেলে চেয়ে থাকে চুপচাপ। তার ঠোঁটের কোণে উঠে আসে এক টুকরো বিদ্রুপ। তুমি দিদির ধ্বংস চাও? তবে এবার ভালো করে শোনো মায়া, আমি এখন ওর পাশে দাঁড়িয়ে আছি। তুমি যা করতে এসেছো তা যদি প্রেমের বিরুদ্ধে হয়, তাহলে এবার তুমি আমার প্রতিপক্ষ গো। হঠাৎ আলো নিভে যায়। ঘরে ঢুকে পড়ে এক মুখোশধারী, হাতে অস্ত্র। নতুন খেলোয়াড়? গলির আওয়াজ। থাই থাই। কেউ পড়ে যাচ্ছে, কেউ পালাচ্ছে। আর ধোয়ার মধ্যে দাঁড়িয়ে যায় 3টি ছায়া, নীলা, মায়া, আরিয়ন একসাথে। শেষে কে কার? ছায়া যখন ছায়াকে ছুঁড়ে ফেলে, গুদামঘরের মধ্যে তখন শুধু ধোয়া, ঘামে মাখা নিঃশ্বাস আর গুলির বারুদের গন্ধ। গলির শব্দ থেমেছে। মুখোশধারী পড়ে গেছে মাটিতে। গলায় লাল রুমাল, যার মাথায় লেখা আর আই। আরিয়ন নিচু হয়ে দেখে লোকটাকে। তার চোখে বিস্ময়। এটা তো রিয়াজের লোক। তাহলে রিয়াজ এখনো খেলায় আছে? নীলা চুপচাপ দাঁড়িয়ে। মায়া হঠাৎ কাঁপতে কাঁপতে বলে, ওরা আমাকে ব্যবহার করছে। নীলা এগিয়ে আসে, চোখে জল। তুই শুধু বোন না মায়া, তুই আমার হারানো আমি। আমি তোকে কখনোই শত্রু ভাবিনি গিয়ে। মায়া ফেটে পড়ে। তুই জানিস না আমি কতদিন আয়নার সামনে দাঁড়িয়ে তোর মতো হতে চেয়েছি। তোর মতো শক্ত, সুন্দর, দুঃসাহসী। আর আজ আমি তোকেই ভাঙতে এসেছি। কারণ তুই হারিয়ে ফেলেছিলি নিজেকে গু। এক অদ্ভুত নিস্তব্ধতা। আরিয়ন তখন হঠাৎ গলা খেকে নিয়ে বলে, আমরা সবাই কারো না কারো প্রেমে ভুলেছি আমরা কারা। তবে এখনো যদি সময় থাকে, চলো নিজের মুখোশ খুলে ফেলি। এখন, ঠিক এখন। না হলে রিয়াজ জিতে যাবে। আর আমরা থেকে যাব একটা বিষাক্ত গল্পে, নামহীন চরিত্র হয়ে গি। নীলা, মায়া দুজনেই তাকিয়ে থাকে তার দিকে। দুজনের চোখে ভিজে ওঠে সেই আগুন, যার রং এবার লাল না, হালকা নীল, ক্ষমার মতো। হঠাৎ একটা বিস্ফোরণ। পুরো গুদাম কেঁপে ওঠে। দেয়ালে তখন লাল কালিতে লেখা এক লাইন, যুদ্ধের শেষে কেউ জিতে না, সবাই পুড়ে যায়। আরিয়ন তৎক্ষণাৎ 2 বোনকে নিয়ে জানালা ভেঙে বেরিয়ে পড়ে। 3 জন একটা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে। পেছনে সূর্য ডুবে যাচ্ছে। নীলা বলে, এখান থেকে যদি আবার শুরু করি আরিয়ন? কোনো খুন, কোনো রক্ত, কোনো ছায়া ছাড়া? আরিয়ন হাসে, তবে তোমায় আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে গু। নীলা চমকে যায়, কি প্রশ্ন? আরিয়নের ঠোঁটে রহস্যময় হাসি। রিয়াজ এখন কোথায়? মায়া আর নীলা একে অপরের দিকে তাকায়। কিন্তু উত্তর কেউ জানে না। সে রিয়াজ, মৃত ঘোষিত, কিন্তু জীবিতর থেকেও ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছে। অন্যদিকে আরিয়ন, নীলা, মায়া একটা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে।
আরিয়ন রাতে একা বসে ডায়েরি লিখছে। আমার প্রেম আমার ধ্বংস ছিল। এখন প্রেমটাই আমার অস্ত্র। আমি ভাঙা ছেলেটা নই আর। আমি এখন নীলার প্রেমিক মায়ার বন্ধু। আর রিয়াজের দুঃস্বপ্ন গু। তখনই একটা ফোন আসে, নাম্বার আননোন। আরিয়ন রিসিভ করে। ওপাশ থেকে একটা ঠান্ডা গলা। মায়া, নীলা, তোদের সবাইকে আমি একসাথে পড়াবো। ঘড়ি দেখ, সময় শুরু হয়ে গেছে গু। ফোনটা কেটে যায়। একটা ঘড়ি টিক টিক করছে। একটা টাইমার। 3 দিন 14 ঘন্টা 5 মিনিট বাকি। রিয়াজ যেন একটা গেম চালু করেছে, এবং এবার তার প্লেয়ার শুধু 3 জন না, আরও 7 জন জড়িত। পুরনো শত্রু, পুরনো প্রেমিক, আর একটা অপরাধ সিন্ডিকেট। রাতে আরিয়ন মায়াকে ডাকে একা কথা বলার জন্য। সে বলে, তুই রিয়াজকে চিনিস। ও কি করতে পারে তুই জানিস। এবার প্ল্যান করতে হবে একদম ঠান্ডা মাথায়। তোর সব কন্ট্যাক্ট স্মাগলার, দুনিয়ার যাকেই চাস জরাস। আমরা কেউ আর নিরীহ না গে। মায়া তাকায় আরিয়নের দিকে। তুই সত্যি বদলে গেছিস। এখন তুই আগুন খ। আরিয়ন হাসে না। সে শুধু বলে, না মায়া, আমি এখন আগুন না। আমি সেই পানি যে ঠিকমতো পড়লে আগুনও নিভে যায়, আর ভুল পড়লে বিস্ফোরণ হয় গি। ক্যামেরা ধীরে ধীরে পেছনে যায়। একটা অন্ধকার ঘরে রিয়াজ বসে সামনে স্ক্রিনে 3 জনকে দেখে যাচ্ছে। হঠাৎ সে উঠে দাঁড়ায়। বলে, 3 জনকে একসাথে কবর দেব। তবে শুরু করব প্রেম দিয়ে। তোদের সবচেয়ে দুর্বল জায়গা দিয়ে কি। আর স্ক্রিনে ফ্রেমে চালু হয় একটা পুরনো ভিডিও। আরিয়ন অন্য এক মেয়েকে চুমু খাচ্ছে। সময় 1 বছর আগে। ভোরে। নীলা চোখ মেলে দেখে আরিয়ন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে। তার চোখে যেন বিষাদের ছায়া, বুকের গভীরে কিছু লুকানো। নীলা ধীরে কাছে গিয়ে বলে, কি ভাবছ। আরিয়ন মুচকি হেসে বলে, সবটা ঠিক থাকলে আজ আমরা খুব সাধারণ জীবন কাটাতাম। হয়তো কোনো কফিশপে বসে থাকতাম, গল্প করতাম, ঝগড়া করতাম, প্রেম করতাম। কিন্তু রিয়াজ আমাদের কল্পনাকে নরকে নামিয়ে এনেছে গি। নীলা ওর হাতে হাত রাখে। আর সেই মুহূর্তেই একটা ফোন আসে মায়ের কাছে। ফাইল রিসিভড ফ্রম আননোন সেন্ডার কি। ফাইলের নাম 1 year before 4 গ। মায়া প্লে করে। স্ক্রিনে দেখা যায় একটা কফিশ। আরিয়ন বসে আছে। সামনে এক অচেনা মেয়ে। তারা হেসে কথা বলছে। তারপর হঠাৎ মেয়েটা ওর দিকে এগিয়ে যায়। আর একটা গভীর চুমু খায়। আরিয়ন ফিরে চুমুটা ধরে রাখে। ভিডিও থেমে যায়। নীলা আর মায়া দুজনেই স্তব্ধ। একসাথে বলে ওঠে, এইটা কি। আরিয়ন কিছু বলতে যায়, কিন্তু নীলা কাপা গলায় বলে, তুই কি আমাদের মাঝে থাকাকালীন অন্য কারো সঙ্গে ছিলি। আরিয়নের চোখে যেন এক মুহূর্তে বিস্ফোরণ ঘটে। সে চিৎকার করে। না, সে শান্ত গলায় বলে, না, সেটা মিথ্যা। ভিডিওটা আসল, কিন্তু গল্পটা অর্ধেক। ও ছিল রিয়াজের লোক। আমাকে ফাঁসাতে, ধ্বংস করতে পাঠানো হয়েছিল ও। মায়া জোরে চেঁচিয়ে ওঠে, তুই আমাদের কাছে এসে সত্য বলিসনি কেন। আরিয়ন ধীরে চোখ বন্ধ করে। কারণ আমি ভয় পেয়েছিলাম। যদি তোমরা সত্যিটা না বুঝো, যদি তোমরা আমাকে ফেলে দাও। তোমাদের দুজনের ভালোবাসা আর আমার ভুল, এটাই ছিল রিয়াজের সবচেয়ে বড় অস্ত্র। আর সে এবার ঠিক সেই জায়গায় আঘাত করেছে গু। অন্যদিকে রিয়াজ একটা বড় ঘরে ঢোকে। ঘরে বসে এক নতুন মেয়ে, দেখতেও চেনা চেনা। মেয়েটি হেসে বলে, আমি তোকে বলেছিলাম এক চুমুই যথেষ্ট। আরিয়নের প্রেম ভেঙে গেছে। রিয়াজ হেসে বলে, না, শুধু প্রেম না, এবার ওর আত্মবিশ্বাসটাও ভেঙে পড়বে। এবার আমি ওকে ওর নিজের মধ্যেই হারিয়ে ফেলব। ফ্ল্যাশব্যাক 1 বছর আগে। ওই মেয়েটির নাম সারা, রিয়াজের সাবেক প্রেমিকা। সে এখন রিয়াজের হয়ে মনস্তাত্ত্বিক খেলোয়াড়। রিয়াজ আর সারা একসাথে প্ল্যান করেছে আরিয়নকে মানসিকভাবে শেষ করতে হবে। ও যেন আর কাউকে বিশ্বাস না করে পারে, না নীলা, না মায়া, এমনকি নিজেকেও না। রাতে নীলা আরিয়নের কথা বন্ধ। মায়া সবসময় ফোনে কারো সঙ্গে কথা বলছে। আরিয়নের সন্দেহ বাড়ছে। এবার খেলা শুরু হয়েছে নীরব পাগলামির, যেখানে কথা নেই, বিশ্বাস নেই, শুধু চোখের ভাষা, দূরত্ব আর প্রতিহিংসা।
একটা অন্ধকার রুমে এক অদৃশ্য কণ্ঠে ফিসফিস করে। ভালোবাসা দিয়ে শুরু করেছিলাম, এখন শেষ করব বিশ্বাসঘাতকতায়। সবাই খেলে ভালোবাসার জন্য, কেউ কেউ খেলে ধ্বংসের। 0 ঘন্টা 58 মিনিট বাকি, দ্য কাউন্টডাউন এন্ডস। ঘড়ির কাঁটা থেমে আছে। না, সময় থেমে যায়নি, ভালোবাসা থেমে গেছে। আরিয়ন ঘরের কোণে বসে। তার মুখে আর সেই আগের আগুন নেই, আছে ক্লান্তি, ক্ষত আর শূন্যতা। তার সামনে পড়ে আছে রিয়াজের পাঠানো সেই ভিডিওর প্রিন্ট করা ছবি। নীলার মুখে হতাশা, মায়ার মুখে অদ্ভুত এক নীরবতা। আরিয়ন বলে, যদি সত্যিই তোমরা আমার পাশে না থাকো, তাহলে আমি এবার একাই সব শেষ করব। একদম একাই। অন্যদিকে রিয়াজ একটা মনিটরে তাকিয়ে। তার পেছনে সারা দাঁড়িয়ে। সারা বলে, ও ভেঙে গেছে, তুমি জিতেছ গু। রিয়াজ ঠোঁটে একপাশে হালকা হাসি টেনে নেয়। না, এখনো না। ওকে এমন একটা জায়গায় নিতে হবে যেখান থেকে ফেরার পথই থাকবে না। গি গভীর রাত। আরিয়নের মোবাইলে একটা নোটিফিকেশন আসে। ফাইনাল লোকেশন সেন্ট, ইডেন হিলস ম্যানশন গু। সাথে একটা ম্যাপ, টাইম 12টা AM টনাইট। আরিয়ন আর 1 সেকেন্ডও অপেক্ষা করে না। সে বেরিয়ে পড়ে। এইবার সে আর কারো কথা শুনবে না। না নীলা, না মায়া, না নিজের হৃদয়েরও। ইডেন হিলস ম্যানশন। পুরনো ভুতুরে এক ভিলা। 3 দিক ঘিরে অরণ্য, আর একপাশে গভীর খাদ। আরিয়ন সেখানে ঢুকতেই চারপাশের বাতিগুলো জ্বলে ওঠে। একটা স্ক্রিন অন হয়। রিয়াজের মুখ। ওয়েলকাম টু দ্য ফাইনাল চ্যাপ্টার মাই ফ্রেন্ড। আরিয়ন দাঁড়িয়ে শোনে, চোয়াল শক্ত করে। রিয়াজ বলে, তুই যখন আমার প্রেমিকাকে নিয়ে ঘুরতিস, আমি তোদের চলাচল নজরে রাখতাম। তুই ভাবছিস সারা ছিল টোপ? না রে ভাই, সারা আমার হাড্ডির মাংস। ও তোকে যেটা দিয়েছে সেটা শুধু চুমু না, ও তোকে ভিতর থেকে শেষ করে দিয়েছে। গি আরিয়নের চোখ ছানা বড়া। কি বলতে চাইছিস? রিয়াজ হেসে ফেলে। সারার লিপস্টিকে ছিল এক বিশেষ ন্যানো ট্র্যাকিং চিপ। তুই যতদিন ওর ঠোঁট ছুঁয়েছিলি, আমি তোর চলাফেরা ট্র্যাক করছিলাম। তুই নিজের মৃত্যুকে নিজের ঠোঁটে নিয়েছিলি। ঠিক তখনই একটা ছায়া এসে পড়ে পেছন থেকে। নীলা, সে বলল, তবে এবার খেলাটা তোরও বোঝা উচিত রিয়াজ গু। রিয়াজ চমকে ওঠে। স্ক্রিনে মায়ের মুখও দেখা যায়। মায়া বলে, সারা এখন আমাদের পক্ষে কাজ করছে। ও আসলে রিয়াজের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে চেয়েছিল। তুই যাকে নিজের অস্ত্র ভেবেছিলি, সেই এখন তোর ঘাড়ের ছুরি। গু সারা হঠাৎ রিয়াজের ঘাড়ে পেছন থেকে ছুরি ধরে। বলে, একটা ভুল করে তোর প্রেমে পড়েছিলাম, আর এবার ঠিক করছি তোকে শেষ করে নতুন করে বাঁচব। রিয়াজ মেঝেতে পড়ে, হাত রক্তে ভিজে। আরিয়ন তার সামনে দাঁড়িয়ে। রিয়াজ কাপা গলায় বলে, আমি যা করেছিলাম সেটা শুধু প্রতিশোধ না। তুই যা ভেবেছিলি প্রেম, ওটা ছিল একটা কাজ দিয়ে বানানো আয়না। গি আরিয়ন নিচু হয়ে ফিসফিস করে বলে, তবে আয়না এখন ভেঙে গেছে, আর এবার আমি নিজের মুখটাই বদলে ফেলেছি। গু তবে যেখানে আগুন নেবে সেখানে ছায়া জন্ম নেয়। গি দুবাই, রাত 2টা। একটা বিলাসবহুল ইয়াট ভাসছে পার্সিয়ান গালফে। পার্টি চলছে, মিউজিক, লাইট, চকচকে মুখ, আর মাঝখানে বসে এক মহিলা সাদা স্যুটে। তার ঠোঁটে এক টুকরো ঠান্ডা হাসি, চোখে আগুন। তার নাম নীলা রায়। হ্যাঁ, সেই পুরনো নীলা, কিন্তু এখন সে একজন ইন্টারন্যাশনাল আর্মস ডিলার। তার কোডনেম ভেপারখে। তার পাশে বসে এক যুবক, গ্লাসে হুইস্কি, চোখে এক ধরনের হতাশা, তবুও তীক্ষ্ণ বুদ্ধি। নাম আয়েন। চেহারায় অনেকটা আরিয়নের মতো, কিন্তু ঠান্ডা, হিসেবি। একটা নিউজ হেডলাইন স্ক্রিনে ভেসে ওঠে। Bangladeshi hacker group Black Ashes claims attack on unsatellite কে। মূল সন্দেহভাজন অজ্ঞাত যুবক, কোডনেম ঘোস্টওয়াগি। নীলা স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু একটা কথা বলে, সে ফিরে এসেছে। গু পেছনে একটা রুমের দেয়ালে ঝুলছে একটা ছবি। ছবিটা অনেক পুরনো। আরিয়ন, নীলা, মায়া, 3 জনেই হাসছে। নীলার চোখে জল জমে, কিন্তু সে চোখ মুছে নেয়। এইবার যদি সে ফিরে এসে থাকে, আমি ওকে শেষ করব নিজের হাতে। গু ইতালি, রোম, সিসিলি মাফিয়া কনফারেন্সে। একটা অন্ধকার টেবিলের চারপাশে বিশ্বের ভয়ঙ্কর অপরাধীদের বৈঠক। তাদের সামনে আসে এক যুবক, হুডি পরা, মুখ অর্ধেক ঢাকা। সে বলে, তোমাদের কাছে তথ্য আছে, অস্ত্র আছে, আমার কাছে আছে
ভয়েও। তার নাম ঘোস্টার। আর কেউ জানে না এটাই আরিয়ন ফিরে এসেছে এক অন্য রূপে। একটা ডায়েরি খুলে লেখা হচ্ছে, নীলা তুমি এখন অপরাধে ডুবে গেছ। আমি এখন আগুন না ছায়া। এবার তোমাকে বাঁচাতে নয়, শেষ করতে এসেছি। ঘোস্টার। সবকিছু পড়ে না, কিছু জিনিস নিঃশব্দে ভস্ম হয়ে যায়। স্থান সিসিলি, ইতালি। রাত ৩টা। একটা পুরনো ক্যাথেড্রালের নিচে গোপন ঘর। হোস্ট ও আরিয়ন দাঁড়িয়ে আছে এক বিশাল স্ক্রিনের সামনে। প্রজেক্টর চলছে। স্ক্রিনে ভেসে উঠছে এক নারীর ডেটা ফাইল। খাদ নেম ভেপার। রিয়েল নেম নীলা রয়। স্টেটাস হাই রিস্ক আর্মস ডিলার। লাস্ট সিন দুবাই পোর্ট। আরিয়ন ফিসফিস করে বলে, নীলা তুই যেটা হতে পারতি ভালোবাসা, বিশ্বাস, তুই সেটা ভুলে গেছিস। এবার আমি তোর ভুল মনে করিয়ে দেব গো। কাট টু দুবাই, ভোর ৫টা। নীলা গাড়ি করে মরুভূমির দিকে যাচ্ছে। পাশে বসে আয়ন। দুজনের মাঝে অদৃশ্য এক দেয়াল। আয়ন হঠাৎ বলে, তুমি জানো ঘোস্টার কে? নীলা একটু চুপ থেকে বলে, আমি ওকে খুব ভালো করে জানতাম। আর ওকে আমি নিজের হাতে মেরে ফেলেছিলাম ভালোবাসার নামে গিয়ে। আয়ন তাকিয়ে থাকে, কিছু বলে না, শুধু একটা অ্যাসপ তার পকেট থেকে বের করে দেয়। এই ফাইলটা তুমি দেখো, তারপর বলো ও আসলে কে। নীলা ফাইল নেয়, চালায়। স্ক্রিনে একটা স্লো মোশন ভিডিও। ঘোস্টার ঢুকছে স্যাটেলাইট রুমে। কোড ব্রেক করছে। আর শেষে ক্যামেরার দিকে একবার তাকিয়ে হেসে ওঠে। সেই হাসিটা, সেই চোখ, সেই ঠোঁটের কোণা। নীলার হাত কেঁপে ওঠে। এটা তো। তার ঠোঁট থেকে নামটা বেরোয় না। আয়ন কেবল বলে, হিজ ব্যাক। অ্যান্ড দিস টাইম নট ফর ইউ, বাট টু ডেস্ট্রয় এভরিথিং ইউ বিকাম। মিনওয়াইল ফ্ল্যাশব্যাক, ঘোস্টারস হেড আউট। আরিয়ন একটা দেয়ালে পিন দিয়ে সাজাচ্ছে নোট, ছবি, ম্যাপ। সেন্ট্রাল টার্গেট নীলা। কিন্তু ডান দিকের কর্নারে একটা ছোট্ট ছবি। মায়া। আরিয়ন হাত বুলিয়ে দেয় ছবিটার উপর দিয়ে। তুই কোথায় আছিস মায়া? তুই একমাত্র মানুষ যে জানিস আমি কে, আর আমি কি হতে পারি। মরুভূমির মধ্যখানে এক বিস্ফোরণ। ঘোস্টার ড্রোন দিয়ে আক্রমণ করে ভেপারের ট্রাক কনভয়। সবাই চারদিকে ছুটছে। নীলা গাড়ি থেকে বেরিয়ে হাঁপাচ্ছে। অন্ধকারে কোথাও এক গলা শোনা যায়, নীলা এবার আমি তোর মতো খেলব। তুই যদি আগুন হয়ে থাকিস, তাহলে আমি ছায়ার আগুন খো। নীলা চিৎকার করে, আরিয়ন। কিন্তু কোনো উত্তর নেই। শুধু মরুভূমির হাওয়ায় ভেসে আসে এক সিগন্যাল টোন। রেজারেকশন ইনিশিয়েটেড। স্থান কুয়েত, একটি পরিত্যক্ত ডেজার্ট সেফ হাউস। ঘোস্ট ও আরিয়ন এখন আর আগের মতো আবেগী নয়। সে এখন একটা অপারেশন চালাচ্ছে যার নাম প্রজেক্ট ডাস্টফায়ার। এই মিশন যদি সফল হয়, তাহলে নীলা, আয়ন এবং ভেপার চক্র পুরোপুরি উড়িয়ে যাবে বিশ্ব অপরাধের মানচিত্র থেকে। আরিয়ন গোপন ঘরে দাঁড়িয়ে। তার পেছনে দাঁড়িয়ে এক মহিলা, হুডি পরে, মুখ ঢাকা। সে বলে, তুই জানিস আমি ফিরে আসব। আরিয়ন ঘুরে দাঁড়ায়, চোখ স্থির। মায়া? হ্যাঁ, সে ফিরে এসেছে। ফ্ল্যাশব্যাক, 2 বছর আগের শেষ দেখা। নীলা আর মায়া দাঁড়িয়ে ছিল একটা ব্রিজের উপর। নীলা বলেছিল, ওকে ভুলে যা, ও তোর মতো কারো জন্য না, ও আমার ছিল, আছে, থাকবে। মায়ার চোখে জল। সে বলেছিল, ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে জেল খাটতে রাজি। কিন্তু বিশ্বাসঘাতকতাকে আমি ক্ষমা করি না নীলা। সেই রাতে মায়া উধাও হয়ে যায়, আর সবাই ভাবে সে আত্মহত্যা করেছে। বর্তমানে মায়া আরিয়নের সামনে দাঁড়িয়ে, তার ঠোঁটে এক কঠিন হাসি। আমি মরিনি, আমি বেঁচেছিলাম। কারণ তুই বেঁচে আছিস জানতাম, এবং আমি জানতাম তুই একদিন ফিরবি সেই আগুন নিয়ে। আরিয়ন মাথা নিচু করে বলে, কিন্তু মায়া, এখন আমি তো আর সেই মানুষটা নেই। মায়া এক পা এগিয়ে যায়, চিবিয়ে চিবিয়ে বলে, তুই এখন অনেক বেশি। তুই এখন সেই আগুন যেটা শীতল ছায়ার ভিতর থেকে জ্বলে ওঠে। চল সব শেষ করে আসি একসাথে। মিনওয়াইল দুবাই, ভেপার সিক্রেট ল্যাব। আয়ন সিক্রেট ফাইল আনলক করে। একটা ছবির উপর থেমে যায় সে। ছবিটা ঘোস্ট ও আর মায়া একসাথে দাঁড়িয়ে।
সময় মাত্র ২৪ ঘন্টা আগের। নীলা ঘরে ঢুকে দেখে আয়ন চুপচাপ। সে জিজ্ঞাসা করে, কি দেখলে? আয়ন উত্তর দেয় না, শুধু বলে, তুমি অনেক কিছু লুকিয়েছ নীলা, কিন্তু এবার সত্যি বেরোবে। হোস্ট একা না, ওর পাশে এখন ব্ল্যাক লিলি আছে গু। নীলা স্তব্ধ, তার মুখ ফ্যাকাশে, তার ঠোঁট কাঁপে। মায়া ঘি। অপারেশন ডাস্টফায়ার বিজেন্স। ঘোস্ট ও আর মায়া একটা স্যাটেলাইট হ্যাক করে। ভেপার ও আয়নের অস্ত্র কার্গোর লোকেশন ছড়িয়ে দেয় গোটা ইন্টারপোলে। অস্ত্র কার্গো বাজেয়াপ্ত। ১২০ কোটি ডলারের লস। নীলার হাতে ফোন বেজে ওঠে। গেম অন কি ঘোস্টার। নীলা দাঁড়িয়ে যায় আয়নার সামনে। এবার শুরু হলো শেষ যুদ্ধ। এবং এবার আমি আরিয়নকে মেরে নয়, ভেতর থেকে পুড়িয়ে ফেলব গু। দ্য স্টেজ ইজ সেট। ঘোস্ট or Black Lily Maya. Viz. Vapor Neela the shadow broker Iron. This time, love is not the fool. Revenges. স্থানে জর্ডান, মরুভূমির মাঝখানে একটি গোপন ঘাঁটি। মায়া দাঁড়িয়ে আছে এক বালির টিলায়। তার চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ কমস। ঘোস্ট ওর পাশে দাঁড়িয়ে। দুজনের মাঝখানে একটা পুরনো ছবি, যেখানে তারা তিনজন একসাথে হাসছিল। ঘোস্ট বলে, তুই আসলে কখনো ক্ষমা করনি তাই তো? মায়া, ক্ষমা আমি করেছিলাম, কিন্তু ভুলে যাইনি। তুই যদি ফিরে এসে আগুন হয়ে থাকিস, তাহলে আমি সেই আগুনের আগুন ঘু। ফ্ল্যাশব্যাক, ৫ বছর আগের এক গোপন প্রজেক্ট। মায়া কাজ করত এক সাইকোলজিক্যাল হ্যাকিং প্রজেক্টে, যার নাম ছিল প্রজেক্ট হার্টব্রেকার। এই প্রজেক্টে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হতো কিভাবে পুরুষদের মেন্টাল ট্রিগার ধরে তাদের ব্রেইন কোড ক্র্যাক করে তথ্য অ্যাক্সেস বা সিক্রেট বের করা যায়। তখনই মায়া জানতে পারে নীলা ও আয়ন এই প্রজেক্টে ফান্ডিং করত, আর আরিয়ন ছিল তাদের প্রথম টেস্ট সাবজেক্ট। হ্যাঁ, আরিয়নের সাথে নীলার সম্পর্ক ছিল একটা এক্সপেরিমেন্ট। মায়া বুঝে গিয়েছিল, ভালোবাসা ছিল না, ছিল সিমুলেশন। আর সেই কারণেই সে হারিয়ে যায়, তৈরি হয় নিজেকে নতুন করে, হয়ে ওঠে ব্ল্যাক লিলি। বর্তমানে ভেপার্স লেয়ার, ইস্তানবুল। নীলা এখন আয়নের সাথে বসে নতুন একটা প্ল্যানের ম্যাপ তৈরি করছে। আয়ন বলে, তাদের থামাতে হলে আমাদের হোস্ট ওয়ের বড় দুর্বলতা খুঁজে বের করতে হবে, আর সেটা হলো মায়াগি। নীলা চোখ শুরু করে বলে, তাকে ভালোবাসে বলে না, তাকে নিজের অপরাধবোধের প্রতিচ্ছবি ভাবে গু। তুই যদি একটা আয়না ভাঙিস, তাহলে তার টুকরো দিয়েই কাউকে কেটে ফেলা যায়। হ্যাকিং রুম, মায়া ও আরিয়নের প্ল্যান। ঘোস্ট ওর ম্যাপে দেখায় ওরা ডেডলিংক অপারেশন শুরু করতে যাচ্ছে। সেটা সফল হলে পুরো পূর্ব ইউরোপের অস্ত্র পাচার নেটওয়ার্ক ওদের হাতে চলে যাবে গু। মায়া বলে, তাহলে ওদের নিষ্প জালেই জড়িয়ে ফেলি গু। আমি নীলাকে সরাসরি একটা মেসেজ পাঠাবো, আমার পরিচয় ফাঁস করে। আরিয়ন থমকে যায়। তুই জানিস না এটা কত বিপজ্জনক? মায়া হেসে ফেলে, ভয় আর ভালোবাসা দুটোই আমি পেছনে ফেলে এসেছি গু। এবার শুধু খেলাটা খেলব, জিতে নেব সব গু। ভেপার এর হাতে একটি চিঠি পৌঁছায়। চিঠিতে লেখা, নীলা, আমি মরে যাইনি, আমি বেঁচেছি তোমার তৈরি করা প্রতিটা ছায়ায়। এবার আমি তোর ছায়া নয়, তোর ভয় হব। মায়া ব্ল্যাক লিলি। নীলা বলে, তাহলে ফিরে এসেছিস? ঠিক আছে মায়া, এইবার শুধু আগুন নয়, তোর জন্য আমি নরক নামিয়ে আনব গু। যখন আয়নায় নিজের ছায়াও ভয় লাগে, তখন বুঝতে হবে বিশ্বাস ভেঙে গেছে গু। স্থান মস্কো, ভেপারের গোপন আর্কাইভ ঘর। নীলা একা দাঁড়িয়ে, একটা পুরনো ফাইল হাতে। ফাইল খুললেই ভেতর থেকে বেরিয়ে আসে এক ছবি। ছবিতে ৩ জন মানুষ। একজন পুরুষ চশমা সরকারি অফিসারের ইউনিফর্মে, একজন মহিলা নার্সের পোশাকে, আর মাঝখানে ছোট্ট এক ছেলে, চোখে দুনিয়ার জন্য রাগ, মনে ভয়। নীলা ফাইলের নিচে লেখাটা পড়ে। সাবজেক্ট, Arian Wahman, son of Rial Rahman, former intelligence officer executed. Murder, Anjana Wahman missing since 2010 go. নীলা ফিসফিস করে, তোর আগুনের শুরু এখান থেকে কি? সে হাসে, তোর মূল উৎপাটন আমি ভিতর থেকে শুরু করব আরিয়নকে। মিনওয়াইল, গ্রিসে ঘোস্ট ওয়ের হাইড আউট। হোস্ট ও আর মায়া একটা টেবিলের দুই পাশে বসে। মায়া কফি মগে হাত রেখে বলে,
তুই আসলে জানিস না তোর পাস্টে কি আছে, তাই তো? ঘস্ট ওর চোখ নিচু করে থাকে। মায়া বলে, তোর বাবাকে ট্রেইটর হিসেবে ফ্রেম করেছিল কে জানিস? ভেপার। আরিয়নের চোখ লাল হয়ে ওঠে। সে আমার বাবা মাকে কেড়ে নিয়েছে, আমার জীবন শেষ করেছে। এবার আমি ওর সব কিছু ছিনিয়ে নেব গু। আয়ন গোপনে মায়ার অতীত খুঁজে বের করতে একজন রাশিয়ান হ্যাকারকে টাকা দিয়ে এনেছে। তার হাতে উঠে আসে একটা ভিডিও ফাইল। প্রজেক্ট হার্টব্রেকার, সাবজেক্ট লিলি 1-3। ভিডিওতে দেখা যায় মায়া ঘুমন্ত আরিয়নের সামনে বসে মনিটরে টাইপ করছে, তার পাসওয়ার্ড হ্যাক করে। আয়ন হেসে বলে, তাদের বন্ধনটাই ওদের সবচেয়ে বড় দুর্বলতা গু। তাদের ভরসাকেই আমি বিষ করে দেব গু। ঘস্ট রের সামনে সেই ভিডিও। আরিয়ন নিঃশব্দে দেখে। মায়া তার ইমোশন ট্র্যাক করে, মেসেজ পড়ে, ব্ল্যাকমেইল করে প্রজেক্ট হার্টব্রেকার এর অংশ হিসেবে। তার মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। মায়া পাশে এসে দাঁড়ায়। আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু সেই মায়া আমি ছিলাম না। আজ যে দাঁড়িয়ে আছে সে তোর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে গু। ঘস্ট বলে, কিন্তু তুই বিশ্বাসের আয়না ভেঙেছিস মায়া। আর জানিস তো একবার যখন আয়না ভাঙে, ছবি আর আগের মতো হয় না। ভেপারের সিগন্যাল আসে। ঘস্ট রের ট্রাস্ট ভেঙে গেছে। মিশন লিলি ফেইলড। নীলা আয়নের দিকে তাকিয়ে বলে, এখন তাকে শেষ করতে শুধু একটা ট্রিগার দরকার উ। আর স্ক্রিনে ভেসে ওঠে, নেক্সট টার্গেট ব্ল্যাক লিলি, স্টেটাস এলিমিনেট, স্থান কায়রো মায়ার সেফ হাউস। রাত 2টা, ঝড়ের রাত। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মায়া জানলার পাশে দাঁড়িয়ে, তার চোখে যেন অজানা কিছু অপেক্ষা করছে। হঠাৎ দরজার তালা ক্লিক করে খুলে যায়। ঘস্ট ঢুকে পড়ে, চোখে আগুন, হাতে বন্দুক। সে একটাও কথা না বলে বন্দুক তুলে ধরে। মায়া কাঁপে না। সে শুধু বলে, তুই কি সত্যিই আমাকে মারতে এসেছিস আরিয়ন? ঘস্ট ফিসফিস করে, তুই শুধু আমাকে না, আমার বিশ্বাস, আমার অস্তিত্বটাই ভাঙছিস কে? আজ এইখানেই সব শেষ হবে উ। ফ্ল্যাশব্যাক 7 বছর আগে, প্রজেক্ট হার্টব্রেকার ল্যাব। নীলা আর আয়ন বসে আছে এক পর্যবেক্ষণ কক্ষে। মায়া তখন অল্প বয়সী, কাঁচা চোখ, ভিতরের দ্বিধা। ক্যামেরার সামনে আরিয়ন, যাকে তখনও সাবজেক্টও বলা হতো। নীলা চুপচাপ বলে, ও ছেলেটা বেশি বুদ্ধিমান। আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে গু। তাকে ভেঙে ফেলতে হবে ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে, তারপর বিশ্বাসঘাতকতা দিয়ে গি। আয়ন হাসে, তাহলে লেলিকে খেলায় নামাও। বর্তমানে ঘোস্ট ওয়েও মায়ার মুখোমুখি। মায়া ধীরে ধীরে এগিয়ে আসে। সে বলে, হ্যাঁ, আমি প্রথমে একটা মিশন ছিলাম। তুইও আমার টার্গেট ছিলি। কিন্তু একটা ভুল হয়েছিল গু। আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম গি। আরিয়নের চোখে জল চলে আসে, কিন্তু মুখে কঠোরতা। Too late, Maya. I'm no longer that boy who believed in you. সে বন্দুকের ট্রিগারে আঙুল রাখে। মায়া চোখ বন্ধ করে। যদি তুই বিশ্বাস না রাখতে পারিস তাহলে আমাকে মেরে ফেল, কিন্তু জেনে রাখো আমি এখনো তোকেই ভালোবাসি উ। ট্রিগার টিপে না আরিয়ন। সে চলে যায় শব্দহীন। মিনহোয়াইল নীলার ল্যাব। আয়ন একটা দেনা রিপোর্ট নিয়ে নীলার সামনে রাখে। নীলা পড়ে, চোখ বড় হয়ে যায়। এটা তো অসম্ভব উ। ডিনা ম্যাচ, ঘস্ট রেন আর 2 জেনেটিক সিমিলারিটি। রিলেশন, হাফ ব্রাদার্স। আয়ন চুপ করে বসে থাকে। আমার মা ছিল তোর বাবার দ্বিতীয় সম্পর্ক। তোর জন্য ও আমার মাকে ছেড়ে দেয়। তুই সব পেয়েছিলি, আর আমি শুধু ছায়া। তোর নাম ছিল আগুন, আর আমি শুধু ছারখার উ। নীলা ধীরে ধীরে বলে, তাহলে তোদের এই যুদ্ধ, এটা রক্তের আগুন গু। ঘস্ট ও একা বসে আছে এক পাহাড় চূড়ায়। সে মায়ের ছবিটা দেখে। তার কাঁধে একটা বুলেট স্কার, আর হৃদয়ে একটা ফাটল। হঠাৎই তার কানে ভেসে আসে এক ফিসফিসানি, আরিয়ন, আমি মরিনি গি। সে চারপাশে তাকায়, কেউ নেই। ক্যামেরা জুম আউট করে দেখায়, ব্ল্যাক লিলি ডিসঅ্যাপিয়ার্স ইনটু দ্য মিস্ট। যখন ভালোবাসা ছিন্ন হয় তখন প্রতিশোধ আর আত্মার ফারাক থাকে না গি। স্থান, সুইজারল্যান্ড, ভ্যালি অফ সাইলেন্স। সাদা বরফে ঢাকা উপত্যকা। তার মধ্যেই দাঁড়িয়ে আছে ঘোস্ট ও নিঃসঙ্গ, নিঃশব্দ। তার কানে বাজছে একটা রেকর্ডিং, মায়ার কণ্ঠে। আমাকে ক্ষমা করিস না আরিয়ন, কিন্তু নিজেকে শেষ করিস না।
আমি এখনো আছি তোর পাশেই ছায়ার মতো ঘোস্ট চোখ বন্ধ করে আর ঠিক তখনই তার মাথার পেছনে ঠান্ডা মেটাল ঠেকানো। আয়ান, সে ফিসফিস করে, খেলা অনেক হয়েছে ভাই, এবার আমি তোর গল্প শেষ করতে এসেছি। ফ্ল্যাশব্যাক আয়নের ডায়েরি থেকে। ঘোস্ট আমার ভাই, সেই ভাই যাকে আমি পেয়েছি শুধুই ছায়ায়। আমার মা বেঁচে থাকলে আমি হয়তো আরিয়নের জায়গায় থাকতাম, কিন্তু ওর জন্যই আমি হারিয়েছি সব। এখন আমি ওকে কাঁদাতে আসিনি, আমি ওকে গুড়িয়ে দিতে এসেছি। অন্যদিকে ভেপার নীলা এখন ভিন্নভাবে ভাবছে। সে আয়নের উপর কন্ট্রোল হারাতে শুরু করেছে। সে নিজে মায়ের সর্বশেষ লোকেশন ট্র্যাক করে। সেটা দক্ষিণ আফ্রিকার এক পুরনো আশ্রম। নীলা সেখানে পৌঁছে দেখে মায়া এক শিশুর সঙ্গে খেলছে, একটি মেয়ে 4-5 বছর বয়স। নীলা স্তব্ধ। সে বলে, এই মেয়েটা কার? মায়া শান্তভাবে উত্তর দেয়, ঘোস্ট রের তোর তৈরি করা আগুনে একটা জীবন জন্ম নিয়েছে গি। নীলা চিৎকার করে উঠে, তুই ভাবিস এই মেয়েকে বাঁচাত দিব? ঘোস্ট তোকে মারতে পারল না, কিন্তু আমি পারব। সে বন্দুক তোলে। ঠিক তখনই ঘোস্ট আয়ন মুখোমুখি। আয়ন গুলি চালায়, ঘোস্ট ডজ করে। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর মারামারি হয়, যেখানে একটা মুহূর্তে আয়ন আরিয়নের মুখে পাঞ্চো মারে আর বলে, তুই মায়ের কোলে ঘুমিয়েছিস আর আমি লাশঘরের পাশে কাটিয়েছি। তোর চোখে প্রেম ছিল, আমার চোখে আগুন। ঘোস্ট থেমে যায়, তার ঠোঁট কাঁপে। তুই আমার ভাই, তাই আজ তোকে আমি মারব না, কিন্তু তুই যদি মায়া বা আমার মেয়ের দিকে তাকাস, আমি নিজেই তোকে সেই আগুনে ফেলে দেব যা তুই এতদিন জ্বালিয়ে রেখেছিস। ভাঙা মন, জ্বলন্ত চোখ। নীলা মায়ার দিকে বন্দুক তাক করে আছে। ঠিক তখনই গুলি, কিন্তু কেউ একজন ঝাঁপিয়ে পড়ে আয়ন। সে মায়াকে বাঁচায়। মায়া চিৎকার করে, তুই কেন? আয়ন রক্তাক্ত হয়ে ফিসফিস করে বলে, কারণ সে আমার ভাই, আর তুই ওর হৃদয়। শেষ খেলা শুরু। যে আগুন একসময় পথ দেখাতো, আজ সেই আগুনেই শহর পূর্বে কি স্থান ব্রাসেলস, ভেপারের হেডকোয়ার্টার, দ্য আয়রন রোজ। নীলা এখন আর নিছক একজন অপারেটর নয়, সে পুরো ইউরোপিয়ান আন্ডারওয়ার্ল্ডের রানী। তার সামনে বসে আছে ইয়নের এক সাবেক জেনারেল, একজন মিলিটারি হ্যাকার আর দুজন অস্ত্র ডিলার। নীলা ঠান্ডা গলায় বলে, এই পৃথিবী আগুন দিয়ে চলে, আর আজ আমি সেই আগুনের মালিক। ঠিক তখনই এক স্ক্রিন ভেসে ওঠে, ঘোস্টার লাইভ ব্রডকাস্টে। সে বলে, এই মহিলার আসল নাম নীলা ঘোষ। সে একসময় নেডের সাইকোলজিক্যাল অপারেশনসে কাজ করত। তার ফেক অ্যাকাউন্টে পাওয়া গেছে লক্ষ লক্ষ ডলার, যা অস্ত্র পাচার ও বায়োটেক এক্সপেরিমেন্ট থেকে এসেছে। ঘর হিম হয়ে যায়। জেনারেল উঠে দাঁড়িয়ে বলে, নীলা, এটা কি সত্যি? নীলা হাসে, ঘোস্ট তুই আগুন খেলছিস, এবার ছারখার হবি। অন্যদিকে আয়ন রিকভারি রুম থেকে চোখ মেলে। মায়া পাশে বসে কাপা কাপা হাতে তার গজ খুলছে। আয়ন ফিসফিস করে, তুই মা হয়ে গেছিস। আমি তো সব শেষ করতে চেয়েছিলাম, অথচ তুই জীবন দিয়েছিস। মায়া বলে, ভালোবাসা সবসময় গুলি দিয়ে মারা যায় না আয়ন, কখনো কখনো সেটা একটা শিশুর হাসিতেও জিতে যায়। মিশন ব্ল্যাক ওয়েং ঘোস্ট ওয়ে ও মায়ের ফাইনাল প্ল্যান। ঘোস্ট বলে, ভেপারের মূল সার্ভার আছে লুৎসান শহরের নিচে এক সাবমেরিন ঘাঁটিতে। সেটা ধ্বংস করলেই ওর সিস্টেম ভেঙে পড়বে এবং অস্ত্র পাচার চক্র ধ্বংস হয়ে যাবে। মায়া জবাব দেয়, আমি ঢুকব ডিরেক্টলি নীলার রুমে, তাকে দেখে এসেই ফিরব, অথবা ফিরবি না। ঘোস্ট থেমে যায়, তার কণ্ঠ কাঁপে, তুই মরতে চাইছিস? মায়া হেসে ফেলে, না, তুই বাঁচিস বলে আমি লড়ছি। দ্য আয়রন রোজ। বন্দুকের গর্জন, আগুন, অন্ধকার, গ্যাস, সব কিছুর মাঝে ঘোস্ট মায়াকে খুঁজে বেড়ায়। নীলা ঘিরে রেখেছে নিজেকে এক আর্মড প্রোটেকশন ডোমে। ঘোস্ট সেখানে পৌঁছেই গর্জে ওঠে, ইনাফ নীলা, আজ শেষ। নীলা ট্রিগার তোলে, কিন্তু ঠিক তখনই বুম! আয়ন পেছন থেকে প্ল্যান অ্যাক্টিভেট করে। সিস্টেম ওভাররাইড ইনিশিয়েটেড। নীলার কণ্ঠ ফেটে যায়,
না আয়া। আর এক মুহূর্তে পুরো বিল্ডিং আলোয় ভরে যায়। সব সার্ভার একে একে নষ্ট হয়ে যায়। শেষে আগুনের মাঝে ব্ল্যাক লিলি। মায়া হেঁটে আসে ধোঁয়ার মধ্যে থেকে। ঘোস্ট ও তার দিকে এগিয়ে যায়। মায়া বলে, সব ছিন্ন ভিন্ন হলো আরিয়ন, কিন্তু আমরা আছি গু। ভালোবাসা মিথ্যে হতে পারে, কিন্তু ভালোবাসার যুদ্ধ তা সবসময় সত্যি গু। ঘোস্ট ও তার হাতে হাত রাখে। পেছনে তাদের মেয়েটা হাসছে। তারপর তারা একই সঙ্গে 4 জনেই চলে যায় আগুনের শহর থেকে এক নতুন ভোরের দিকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।